পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারে তুমি কার, হাসে কান্নার ধন, ভেবে মরে মোর মন। কোন সুরে আজি বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। নমস্কার, আমি সুজয় প্রসাদ। আজ বাংলা সিনেমার ঝর্ণা কলম ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। আমার ঋতুদার সঙ্গে ওই দু একবার কখনো পোলিশ কবিতা বা কখনো বা সিনেমা প্রসঙ্গে, আবার কখনো বা নাটক প্রসঙ্গে ওই একটু আলোচনা হয়েছে। এইটুকুই মাত্র আমার ওর সঙ্গে পরিচয়। আমার একজন শিল্পীর সঙ্গে একজন শিল্পীর যেটুকু পরিচয় থাকে বা থাকা উচিত, সেটুকুই পরিচয় ছিল ওর সঙ্গে। আমি ওর বন্ধু বা অনুজ কেউই ছিলাম না। এমনকি ওর সঙ্গে কোনো ছবিতে কাজ করার, মানে ওর পরিচালনায় কোনো ছবিতে কাজ করার সুযোগও আমি পাইনি। একটা কথা বলবো, একটাই কথা, মানে একটাই প্রসঙ্গ তুলবো, সেটা হচ্ছে যে সময়ের থেকে এগিয়ে থাকা যে কজন মানুষের কাজের সঙ্গে আমি পরিচিত, তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ নিঃসন্দেহে অন্যতম। সত্যি তো, চিত্রাঙ্গদা নামে যে ছবিটি উনি পরিচালনা করেছিলেন, তা নিয়ে হয়তো ভারতবর্ষ 50 বছর পরে কথা বলবে, বা হয়তো এমন একটা সময় কথা বলবে যখন জেন্ডার বাইনারি বলে আর কিছু থাকবে না, বা অন্তত মানা হবে না। ওই সময় যখন চিত্রাঙ্গদা রিলিজ করেছিল বা শুভ মুক্তি পেয়েছিল, তখন হয়তো সময়টা ঠিক ছিল না, তাই ছবিটা হয়তো তেমনভাবে সমাদৃত হয়নি। কিন্তু ঋতুপর্ণ ঘোষ তো সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ, বা হয়তো বুঝেছিলেন যে দীর্ঘ সময় তার হাতে নেই, তাই ওই দীর্ঘ সময়কে উনি ওনার কাজের ফ্রেমের মধ্যে ধরতে চেয়েছিলেন। আর শিল্প মানেই তো একটা ভিশন, কোথাও একটা স্বপ্নকে জারিত করা, কোথাও একটা দূরদৃষ্টিকে শিল্পের মধ্যে দিয়ে স্থাপন করা, এবং সেটাই করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাই অমন দূরদর্শী মানুষের কি মৃত্যু হয়? সুনীলদার কথায় বলতে হয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথায়, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না। ঋতুপর্ণ ঘোষ তাই আমার কাছে কাল উত্তীর্ণ। শুভ জন্মদিন ঋতুদা। দিনের শেষে রাত পোহালে, ব্যস্ত কেবল এক খেয়ালে, সিনেমাটা না বানালে কিসের তবে মজা, কেবল ভাবে রাজা, সিনেমাটা না বানালে কিসের আবার মজা, এক যে আছে রাজা। আজ যে মানুষটির সঙ্গে আমরা আলাপ করব এই ভিডিওটুকুর মাধ্যমেই, তার সঙ্গে ঋতুদা অর্থাৎ ঋতুপর্ণ ঘোষের বন্ধুতা সত্যি চিরন্তন। আসলে রানা পালকে ঠিক এক কথায় শুধুমাত্র সহকারী পরিচালক বললে ভুল করা হবে, তার কারণ ওই মানুষটির দীর্ঘদিনের দোসর, দীর্ঘদিনের সহচর, সহগামী, বন্ধু রানাদা আজ আমাদের সঙ্গে আলাপচারিতায় মাতবেন এবং বলবেন তার বন্ধুতার কথা, তার সুহৃদের কথা, ওই দিনগুলোর কথা, যখন ওই চিত্রনাট্য থেকে শুরু করে ছবির শেষ হওয়া পর্যন্ত সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকার কথা, জড়িয়ে থাকার গল্প। এইভাবেই তো ঋতুপর্ণ ঘোষ বেঁচে থাকবেন,
তার জীবন উদযাপিত হবে, তার শিল্প উদযাপিত হবে এই যাপনে রানা পালের সঙ্গে। চলচ্চিত্র নির্মাণ জগতে আসবো এমন কোনো পরিকল্পনা ছিল না, সেটা অকস্মাতই হয়েছে। আমার প্রথম গুরু দেবকুমার দা, শ্রদ্ধেয় দেবকী বসুর পুত্র। তারপর কাজ করেছি খোকন দার সাথে, দীপরঞ্জন বসু, তিনিও বিখ্যাত পিতার পুত্র, মায়ামৃগ ইত্যাদি ছবির পরিচালক। আর তৃতীয় পরিচালক ছিলেন সৈকত ভট্টাচার্য। এই তিনজনে তিনটে ছবি করার পরে আমার ঋতুর সাথে আলাপ হয়। সেদিক দিয়ে দেখতে গেলে ঋতু আমার চতুর্থ পরিচালক। পরবর্তীতে আমি বহু ছোট ছবি, বড় ছবি, বিজ্ঞাপনের ছবি, ধারাবাহিক নিজেও করেছি, অন্য পরিচালকের সহকারী হিসেবেও করেছি, কিন্তু সিংহভাগ কাজ আমি ঋতুর সাথেই করেছি। ঋতুর সাথে আমার সম্পর্কটা ঠিক পরিচালক সহকারী ছিল না। অবশ্য ওর কোনো সহকারীর সাথেই সেরকম সম্পর্ক ছিল না, ও বন্ধুর থেকেও বেশি ঘনিষ্ঠ হয়ে মিশত। 19 এপ্রিল ওর দ্বিতীয় ছবি, তা সেখান থেকে শেষ ছবি সত্যান্বেষী পর্যন্ত আমার থাকার সৌভাগ্য হয়েছে ওর সাথে। মাঝে 2-3টে ছবি আমি করতে পারিনি, সেটা অন্য কারণ ছিল। বাকি সব ছবিতেই আমি ছিলাম। সুতরাং সেই কোকড়া চুলের ঋতুর ন্যাড়ামুন্ডি হয়ে যাওয়া অবধি যে চলার পথটা, সেখানে আমি ছিলাম সাথে এবং পরিবর্তনটা দেখেছি। স্ক্রিপ্ট লেখার দরকার হলেই আমার ডাক পড়তো। আমি বসে লিখতাম আর ঋতু পায়চারি করতে করতে বলতো। সেই স্ক্রিপ্ট 19 এপ্রিলের সময় তো ডিটিপি ছিল না, 19 এপ্রিলে হাতে লেখা হয়েছিল। দহনের সময় স্ক্রিপ্টটা টাইপ হয়েছিল, বাংলা টাইপ। বিজন সেতুর নিচে এক ভদ্রলোক বসতেন, টাইপরাইটার নিয়ে বাংলা টাইপ করতেন। ঋতুর গাড়ি নিয়ে আমি গিয়ে ওনাকে সকালবেলা টাইপরাইটার সময় তুলে নিয়ে আসতাম। তারপর ঋতু নিচের ঘরে বসে সারাদিন ওই আমার তত্ত্বাবধানে টাইপিং চলতো। তার পরবর্তী থেকে ডিটিপি শুরু হয়ে যায়, অশোক তারপরের ছবি বোধহয়। ডিটিপিও এরকম লেখা পরে ডিটিপির যেখানে হতো সেখানে গিয়ে আমি বসে থাকতাম, আবার বলে চলেও আসতাম, ওরা করে রাখতো। সেই ডিটিপি হয়ে স্পাইরাল করে ও পাঠিয়ে দিত ঋতুর কাছে, ঋতু তারপর কারেকশান করতো। সেই কারেক্টেড স্ক্রিপ্টটা আবার যেত ডিটিপিতে, গিয়ে কারেক্টেড হয়ে আসতো। ঋতু তখন আনন্দলোকের সম্পাদক। ও কিছু বড় বড় অভিনেতা অভিনেত্রীর ইন্টারভিউ নিজে করবে বলে বম্বে গেল এবং আরও কিছু কাজ নিয়ে গিয়েছিল। সেখানে কিছুদিন কাজ করার পর এর মধ্যে মাসিমা, মানে ঋতুর মা, অসুস্থ হয়ে পড়েন। তখন ওকে ডেকে পাঠানো হয়, ও তাড়াহুড়ো করে প্লেন ধরে চলে আসে। তখন রামোজি থেকে একটা লাল মোটা ডায়েরি সব সেলিব্রিটিদের দেওয়া হতো, কারো কারো নাম এমবস থাকতো তার উপরে। তো ঋতুরও ছিল সেটা। ঋতু বম্বে থেকে যখন ফিরছে প্লেনেই ওর এই গল্পটা, অসুখের গল্পটা মাথায় আসে এবং ও লিখতে শুরু করে ওই ডায়েরিতে। ফিরে আসার পর আমার ডাক পড়ে, মানে প্রত্যেকবার স্ক্রিপ্ট লেখার সময় হলেই আমার ডাক পড়তো। তো আমাকে বললো, এই ডায়েরিটায় লিখতে শুরু করেছি, তুই এটাতেই লেখ।
তারপরে ও যেরকমভাবে বলে পায়চারি করতে করতে ডিকটেশন দিয়ে যাচ্ছে, আমি লিখে যাচ্ছি, দুজনে মিলে কারেকশন করছি। তখন ওর অফিস যেতে হতো। আমি সকালে ব্রেকফাস্ট কোনোদিন করে কোনোদিন না করে ওর বাড়িতেও করতাম, হয়তো চলে যেতাম। সকালবেলা ও রেডি হয়ে নিত, তারপর দুজনে মিলে গাড়ি করে আনন্দ লোকের অফিসে চলে যেতাম, আনন্দবাজার অফিসে চলে যেতাম। সেখানে ওর অফিসের ঘরে ওর চেয়ার টেবিলে ও বসতো, আর আমি পাশের সোফাটায় বসতাম। এর মধ্যে ওর ঘরে নানান লোক আসছে, নানান কাজ বুঝিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝেই চলছে আমাদের লেখা। আমি লিখে যাচ্ছি, ও বলে যাচ্ছে। গাড়িতে যেতে যেতে অনেক সময় লেখা হতো। তারপর যেদিন আবার অফিসে যেতে হলো না, সেদিন আবার বাড়িতে বসে লিখলাম। এইভাবে ওই লাল ডায়েরিটাতে অসুখের স্ক্রিপ্টটা লেখা হয়েছে। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। 1998 সালে হঠাৎই আমার স্ত্রীকে হারাই। সে সময় আমার পৃথিবী পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আমার দুই ছোট কন্যা, একজনের বয়স 10, একজনের 4.5। তাদেরকে বাড়িতে রেখে আমি কিভাবে বাইরের কাজে যাব ভাবতেই পারছিলাম না। আমার মা তাদের দায়িত্ব নেওয়াতে আমি আবার কাজে যোগ দিতে পারি। সেই সময় আমি ঋতুকে পাশে পেয়েছিলাম। শুধু সেই সময় নয়, আমার যে কোনো বিপদের সময় আমি ঋতুকে পাশে পেয়েছি। একদিন মনে আছে, স্ত্রী চলে যাওয়ার পর ঋতু আর আমি একদিন ওদের বাড়িতে বসে গল্প করছি। এই লাঞ্চের পর বসার ঘরে ঋতু আমাকে সেদিন বুঝিয়েছিল কিভাবে একাকিত্বকে জয় করতে হয়। ও কিভাবে একাকিত্বকে জয় করেছে। সেই কথাগুলো আজও আমার মনে গেঁথে আছে, কোনোদিন ভুলবো না। আমরা কথা বলতে বলতে কখন সন্ধে হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, আমরা কেউ টের পাইনি। তারপরে ও উঠে গিয়ে আলোটা জ্বালালো। দূরে চলে যাই নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টিধারে। যুথিবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বেনি বাঁধনের মালায় পেতেম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর শেষ সৌরভ, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। 2000 সালে আমার বাবা চলে গেছেন, 2010-এ মা। আমি আক্ষরিক অর্থে অনাথ হয়েছি, কিন্তু আমি সত্যিকারের অনাথ হয়েছি ঋতু চলে যাওয়ার পর। সবচেয়ে বেশি বার কারেকশন করে স্ক্রিপ্ট করা হয়েছে খেলাতে। 20টা স্ক্রিপ্ট হয়েছিল। তো চেঞ্জ হয়ে গেলেই ঋতু বলতো এইটা এটা রাখ, বাকিগুলো ফেলে দে। তো ফেলতাম না, রেখে দিতাম, ওকে জানাতাম না। তো উত্তর বাংলার জঙ্গলের মধ্যে শুটিং হচ্ছে, খেলারই শুটিং হচ্ছে। তখন আমাকে ডাকলো, রানা শোন। আমি বললাম বলো। তা বললো যে শোন, ওই একটা বুম্বা শঙ্করের একটা সিন লিখেছিলাম না, দুজনে ছেলেটাকে নিয়ে ঝগড়া করছে, সেই সিনটা আছে। আমি যে দাঁড়াও দেখি বলে আমি আর শুদ্ধ মিলে ট্রাকের কাছে গেলাম, ট্রাঙ্ক নামালাম, আমাদের ডিরেক্টোরিয়াল ট্রাঙ্ক নামালাম, খুঁজে বের করলাম সিনটা। তারপর বললাম যে এই সিনটা? বলছে হ্যাঁ হ্যাঁ এই সিনটা। ওই সিনটা অরিজিনাল স্ক্রিপ্টে ছিল না, বাদ রেখেছিল।
সেই সিনটা সেই সময় সেই দিন শ্যুট হলো এবং সেটা ছবিতে আছে। এটা অসাধারণ একটা সিন। তো এরকম সব অসাধারণ মজার ঘটনাও আছে। ছবিতে গান থাকলে তার লিপের জন্যে শট চলাকালীনও পাশ থেকে চিৎকার করে বলে দেওয়া হয়। সেটা খুব হাস্যকর লাগে, কিন্তু সেটা করা হয়। নৌকাডুবিতে বুম্বাসার জন্যেও আমি করেছিলাম, সেই কাজটা আমাকে করতে হতো। আর খেলা ছবিতে মনীষা কৈরালার কেও আমি ওই কথাগুলো বলে বলে শিখিয়ে দিয়েছিলাম। যদিও শটটা কায়দা করে ঋতু ওর ব্যাক টু ক্যামেরা রেখে একটা ট্র্যাক করেছিল, ছায়া ঘনাইছে বনে বনে, তবু সেটা ওই স্যামসিং বাংলোতে আমরা শুট করেছিলাম। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয় দিলি ঢাকা, বুঝি এলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়া নেয়া, আপনায় লুকায়ে দেয়া নেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। দোসরটা একেবারে অন্য রকমের একটা ছবি, সাদা কালোয় শুট করেছিলাম আমরা। কোডাক কোম্পানিতে এখন উঠে গেছে, তখন কোডাক কোম্পানি ছিল এবং কোডাক কোম্পানি ওঠার মুখে প্রায়। তাদের লেখা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টকের জন্য। তারা বলল আমাদের এখানে নেই, জার্মানিতে একটা জায়গায় আছে, সেখান থেকে ওরা আনিয়ে দিল। ছবিটা আমার মনে হয় এই কিছুদিন আগেও আর একবার দেখলাম, একটা আন্তর্জাতিক মানের ছবি। সে ছবিতে কবি সুজাতা গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল, ব্যবহার করা হয়েছিল, এবং সেই কবিতাটা কবির কাছ থেকে আনবার জন্যে ঋতু আমাকেই পাঠিয়েছিল, চিঠি দিয়ে পাঠিয়েছিল। আমি খুব আনন্দ করে গেলাম, কবি সুজাতা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে। গেলাম, বেল বাজালাম, দরজা খুললেন সম্ভবত ওনার স্বামী। ওনাকে চিঠিটা দিলাম, উনি দেখে বললেন, দাঁড়াতে বললেন, যে ওখানেই দাঁড়ালাম। একটু পরে ভেতরে গিয়ে ভেতর থেকে আবার একটা লম্বা খাম এনে আমাকে দিলেন, আমি সেটা নিয়ে চলে এলাম। কবির সাথে তো দেখা হলো না, যাই হোক। তবে তখনও জানি না যে ওই লম্বা খামটা আমি বয়ে নিয়ে আসছি, তার মধ্যে সেই জ্বলন্ত কবিতাটা রয়েছে, পরে জানলাম। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, যদিও এই প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুলো, যদিও এই প্রথমবার নয়, চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পে দৈত্য দানু রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। তবুও খুব ভিতরে বাধাহীন লড়াই চলে শুম্ভ নিশুম্ভের। প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাবো, দ্বিতীয় বলে হাত পাততে শেখ। আসলে তুমি দীর্ঘ শাল মলি, সবার মাথা ছাড়িয়ে তরুবর। তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, আর যা কিছু অকিঞ্চিত কর।
আমি তো বাঙাল, আমার উচ্চারণে বয়শূন্য হৃদয় শূন্য চন্দ্রবিন্দু এগুলো সব একাকার হয়ে যায়। সে নিয়ে আমাকে ঋতু খুব খেপাতো এবং খেপিয়ে খেপিয়ে আমার রেকটিফিকেশন করিয়েছে। তারপরে আমি খুব সাবধানে কথা বলতাম, সিঁড়ি 5, তখন ঋতু আবার উল্টো হাসত। তো যাই হোক, আমি লিখতে লিখতে অনেক কখনো আটকে গেলেই ফোন করতাম, ঋতু এটার বানান কি, ঋতু এটা কি হতে পারে, ও বলে দিত। আর আমার লেখা কবিতার প্রথম পাঠকই ছিল ও। ওকে গিয়ে দেখাতাম, ও কারেকশন করে দিত, প্রুফ দেখার মতো বাদিকে মার্জিনে করে, তুই কি এটা বলতে চাইছিস, তুই কি এটা বলতে চাইছিস বলে কেটে কেটে করে দিত। সেটা খুব মিস করি এখন, সেটা কেউ করার নেই। আর লিখতে লিখতে অনেক সময় মনে হয় ফোনটা হাত বাড়াই, কিন্তু জানি ফোনের ওপারে তো ঋতুকে পাবো না। তোমারও অসীমে প্রাণ মনু লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মনু লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমারও অসীমে প্রাণ মনু লয়ে যত দূরে আমি ধাই। সব চরিত্র কাল্পনিকের সেটে আমার জন্মদিন পালন হয়েছিল। সেটা আমার কাছে খুবই স্মরণীয় একটা ঘটনা। বিপাশা বাসু উপস্থিত ছিল। কাউকে কিছু না জানিয়ে ঋতু তলে তলে সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছিল। তারপর হঠাৎ শুটিং থামিয়ে কেক কাটাটা হলো। ওই ছবিতেই এই রবীন্দ্রনাথের এই ছবিটা ব্যবহৃত হয়েছিল। তখনই আমি ঋতুকে বলেছিলাম যে শুটিং হয়ে গেলে এটা আমি নিয়ে যাব। বলে যাচ্ছে, যাস, নিয়ে যাস। তখন থেকেই এই ছবিটা আমার বাড়িতে আছে। সব চরিত্র কাল্পনিকে একদিন একটা ঘটনা ঘটেছিল। একটা স্কুল ব্যাগ, যেটা পুরোনো দিনের ক্যানভাসের তৈরি হতো, এখন খুব বেশি পাওয়া যায় না, সেই ব্যাগটা ঋতু চেয়েছিল, পড়ার টেবিলে থাকবে। তো সেটা কোনো কারণে জোগাড় হয়নি এবং ঋতু যখন এসে দেখলো যে সে ব্যাগটা নেই, তার বদলে অন্য ব্যাগ এসছে, সেদিন সে শুটিং প্যাক আপ করে পুরো বাড়ি চলে গেল। আমি পেছন পেছন ছুটে গেলাম যে কি হলো, দেখো দেখো আর কিছু করা যায় কিনা। কোনো কথাই শুনলো না, পুরো গাড়িতে উঠে গাড়ি নিয়ে চলে গেল। সেদিনের মতো শুটিং হলো না। পরে দিন কি তার পরের দিন বোধহয় ব্যাগটা আবার আনানো হলো, আসলো, তারপরে সেই শুটিং হয়েছিল। বোম্বার চরিত্র ছিল সে একজন কবি। সেই কবির বন্ধু হিসেবে আমার একটা চরিত্র ছিল এবং হঠাৎই বললো, রানা তুই এই পার্টটা করে দিবি। ওই স্টেজে যেদিন ওর স্মৃতি সভা হচ্ছে, সেখানে
একটা বক্তব্য রাখা। আমি বললাম, কি বলতে হবে বলো দিদা। দিচ্ছি দাঁড়া, দিচ্ছি। আমরা শুটিং করছি, শুটিং চলছে। সেখানেই সেই স্টেজেই জয় গোস্বামী, বিজয়লক্ষ্মী বর্মন এরা সব তাদের নিজে রূপেই দেখা দিয়েছিলেন, বক্তব্য রাখছিলেন কবির পক্ষে। সেখানেই জয়ের সাথে আমার প্রথম আলাপ হয়। তো আমি বলছি, আমার কি বলতে হবে বলো। হ্যাঁ দিচ্ছি দাঁড়া, এই করছি। আমি বলছি, কি বলতে হবে জানি না। আমাকে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছে, মেকআপ করিয়ে দিয়েছে, সব করে দিয়েছে। তারপরে বসে ওই আমরা একটা অডিটোরিয়ামে করেছিলাম, তো সেখানে আমরা গ্যালারিতে বসে আর অডিটোরিয়ামের স্টেজে সব ব্যবস্থা দিই। তারপর বলল, দে কাগজ দে, বলে A4 পাতার এক পাতা ভর্তি লিখে দিল। আমি বললাম, এতটা কি করে মুখস্থ করবো, এখন কি করে বলবো? পারবি। তার কিছুক্ষণ পরেই আমার শটটা হলো এবং আমি এক টেকেই ওকে করেছিলাম। আমরা যারা সবাই ছিল সবাই একসাথে হাততালি দিয়ে উঠেছিল। আমার নিজেরও খুব ভালো লেগেছিল। সেটা ডাবিং করতে গিয়ে খুব অসুবিধা হয়েছিল। যে ফ্লোতে আমি বলে দিয়েছিলাম, ডাবিং এর সময় একটু বেগ পেতে হয়েছিল, তবু হয়ে গেছে। আর দেবু বলেছিল, যেহেতু তুই কবি, মানে কবিতা লিখি, মানে সেই জন্য বোধহয় হয়তো আমার সেই ডায়লগগুলো বলতে সুবিধা হয়েছিল। আর শেষে একটা লাইন আমি জুড়ে দিয়েছিলাম, যেহেতু আমি চিত্রনাট্যটা জানতাম তাই সেটা ঋতু লেখেনি। পরে দেখেছি সেই লাইনটা জুড়ে দেওয়াতে এডিটার পরবর্তী শটের সাথে সেই লিঙ্কটা করতে সুবিধা হয়েছিল। সেটা ঋতু লেখেনি, আমি বলে দিয়েছিলাম। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে? পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল। ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে পড়ে রইল যে, পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। সব চরিত্র কাল্পনিকে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আমার বড় মেয়ে উষ্ণতা, ওর সহকারী পরিচালক হিসেবে সেই ছবিতে কাজ করেছিল। মানে শিক্ষানবিশী ছিল, অবজারভার আমরা যাকে বলি। ঋতু ওকে হাতে ধরে কাজ শিখিয়েছিল এবং একটা ছোট চরিত্রে ওকে অভিনয় করিয়েছিল। ঋতুর বানানো শেষ ছবি সত্যান্বেষী, তার শেষ দিনের শুটিং ধান্যকুড়িয়া রাজবাড়িতে হচ্ছে। সেখানে সেদিন ওর শরীরটা খুব অসুস্থ ছিল। বলল, আমি মেকআপ ভ্যানে আছি, শটটা রেডি হলে ডাকিস। তারপর শটটা রেডি হওয়ার পর ওকে ডাকলাম, শুয়েছিল, এলো। মুখটা দেখে আমার ভালো লাগলো না। আমি দেবুকে বললাম যে কেমন লাগছে। তারপর এলো, ও এসে শটটা নিল, নিয়ে আবার চলে গেল। আমি প্রত্যেকবার ছবি শেষে মজা করি, আর একখান ছবি শেষ হয়ে গেল বলে সেসব করলাম। ও চলে যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে,
হেঁটে চলে যাচ্ছে, আমি তাকিয়ে দেখলাম, এখনো আমার চোখে ভাসে, ওটাই আমি ঋতুকে শেষ দেখেছি। আস্তে আস্তে বাগানের ভেতর দিয়েও হেঁটে মেকআপ ভ্যানের দিকে চলে গেল। তার কদিন বাদেই চলে যায়। রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর পক্ষের মনি না ফেলিয়া দিয়া, রহিব বল কি মতে। হেথা কে রাখিবে দুঃখ ভজ সন্তাপে, তেমন আপন কেহ নাহি, এ প্রান্তরে হায় রে।